খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার ৫ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রাজ্য পুলিশে বড়সড় রদবদল, সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। চুরি রুখতে একগুচ্ছ নিয়মের বেড়াজালে স্বাস্থ্যসাথী কাজ, বড় পদক্ষেপ রাজ্যের। মুসলিমদের বাংলাদেশে পাঠানো হোক, অসীমের মন্তব্য, ওর বাবার দেশ নয় পাল্টা ফিরহাদ। ডাল নিয়ে তোপ দাগলেন দিলীপ ঘোষ, নিশানায় জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্ব বর্ধমানের কালী প্রতিমা বিসর্জনের ভিডিও নিয়ে বিভ্রান্তি, পুলিশের কড়া পদক্ষেপ। রাজ্যে শীতের অপেক্ষা, তাপমাত্রা নামবে সপ্তাহের শেষে। তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকার তছরূপ, তালা লাগালেন গ্রাহকরা। হুগলিতে তৃণমূলের উপর হামলা, সুপ্রিম নির্দেশে কবিরের বিরুদ্ধে মামলার তদন্তে সিবিআই। দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে মহা বিপদ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন দমদমের তরুণী, কারণ ঘিরে রহস্য। রাখে ডাক্তার মারে কে, শিশুর মুখ থেকে এক হাত রড বের করে জমকে ছুটিয়ে দিলেন বাংলার ডাক্তাররা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য ঘেরাও ঘিরে বিশৃঙ্খলা, প্রতিবাদে রাজবংশীরা। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করবেন না। বিস্তারিত জানতে সম্পূর্ণ শুনুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল, 4টে গুরুত্বপূর্ণ পদে রদবদল, সরানো হলো গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রদবদল। রাজশেখরনকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। রাজ্যে কিছুদিন ধরেই বাইরে থেকে দুষ্কৃতীরা এসে একের পর এক ঘটনা ঘটাচ্ছিল, যেমন শিয়ালদহে অস্ত্র উদ্ধার থেকে কসবাকাণ্ড, সেখানেও বিহার যোগ উঠে আসে। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি সিআইডির উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কয়লা পাচারের মতন ঘটনায় সিআইডির একাংশ জড়িয়ে। বারবার বলেছিলেন মাথা থেকে পা পর্যন্ত তিনি বদল করবেন। এডিজি আইজি ইবি থেকে রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মডার্নাইজেশন পদে আনা হয়েছে। দময়ন্তী সেনের পদেও বদল হয়েছে। আইপিএস অফিসার আর শিবকুমার এডিজি পলিসি পদে ছিলেন, সেই জায়গায় দময়ন্তী সেনকে নিয়ে আসা হলো। প্রসঙ্গত, পুলিশের ভূমিকা নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। সেই ক্ষোভ বারবার উগরে দিয়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ। গোয়েন্দা প্রধান পদ থেকে রাজশেখরনকে সরিয়ে দেওয়া হলো। এরপর কাকে এই পদে বসানো হবে, সেই নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। বেসরকারি হাসপাতালে চুরি রুখতে একগুচ্ছ নিয়মের বেড়াজাল, স্বাস্থ্যসাথী কাজ নিয়ে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। জারি করা হলো বিজ্ঞপ্তি। স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নিয়ম কি শুনুন। হাসপাতালে ভর্তির পর রোগীর ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনে রোগীর ভিডিও পাঠাতে হবে অস্ত্রোপচারের আগে ও পরেও। চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যিই হাসপাতালে আছেন কিনা তা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন, ছবি, ভিডিও। জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না। একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও। অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে। যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের 50 মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না। কেন এমন কড়া পদক্ষেপ? গত কয়েকদিন ধরেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিতর্ক চলছিল। বস্তুত বিধানসভার স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহারের অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডাবল চেক করা হয়েছে, স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহার ধরা পড়েছে। সঙ্গে চিকিৎসকদের একাংশকে কড়া বার্তা, আপনি কাজও করবেন না, টাকাও ঘুরিয়ে নেবেন, ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উত্তাল পরিস্থিতি। ওপার বাংলার মানুষজন আতঙ্কে এপারে আসার চেষ্টা করছেন। এই ইস্যুতে পশ্চিমবঙ্গে প্রতিবাদ বাড়ছে। বুধবার বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক অসীম সরকার বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সমস্ত মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশের সব হিন্দুদের এদেশে নিয়ে আসা হোক। তার মতে এনআরসি কার্যকর না করলে অনুপ্রবেশ রোধ করা সম্ভব নয়। এই মন্তব্য নিয়ে রাজ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ভারত অসীম সরকারের বাবার দেশ নয়।
সংবিধান ধর্মের ভিত্তিতে মানুষ ভাগ করতে দেয় না। সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সংখ্যাগুরুর দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন লজ্জাজনক এবং ভারত এই ঘটনার প্রতিবাদ করছে। বিজেপির মধ্যেও এই বিষয়ে কোনো অভিন্ন প্রতিক্রিয়া নেই। তবে অসীম সরকারের বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এখনই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, দেশের 80 কোটি মানুষ মোদিজির দেওয়া রেশনে চাল, ডাল, আটা পাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ ডাল পাচ্ছেন না। সেই ডাল জ্যোতিপ্রিয় মল্লিক খেয়েছেন, তাই আজ জেলের ভাত খেতে হচ্ছে। বুধবার বিকেলে গোপীবল্লভপুর বাজারের সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে তিনি মিসড কলের মাধ্যমে সদস্য পদ নেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, মোদী সরকার 20 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলেছেন। বাংলায় রেশন সঠিকভাবে পৌঁছাচ্ছে না, কারণ তৃণমূল নেতারা দুর্নীতি করছেন। দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপির 12 কোটি সদস্য হয়ে গিয়েছে, যা দেশের জনসংখ্যার চেয়েও বেশি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সুলতানপুর গ্রামে 12 বছর অন্তর কালী প্রতিমা বিসর্জনের বিশেষ রীতি রয়েছে। 200 বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই রীতিতে 13 ফুট উচ্চতার প্রতিমা খণ্ড করে মন্দির থেকে বের করে পাশের পুকুরে বিসর্জন দেওয়া হয়। 26শে নভেম্বরও সেই রীতি মেনেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে এই বিসর্জনের ভিডিও সামাজিক মাধ্যমে ভুল তথ্য দিয়ে পোস্ট করে অপপ্রচার শুরু হয়। জিতেন্দ্র প্রতাপ সিং নামে এক ব্যক্তি, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলো করেন, ভিডিওটি টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে শেয়ার করে দাবি করেন, বাংলাদেশে কালী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে 10,000-এর বেশি শেয়ার হয় এবং 1 মিলিয়নেরও বেশি মানুষ দেখে। পরে জয় মাহাতো নামে এক ব্যক্তি একই দাবি নিয়ে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। সুলতানপুরের বাসিন্দারা এই বিভ্রান্তি দেখে হতবাক। স্থানীয় মিঠু ঘোষ জানান, এটি আমাদের গ্রামের বহু পুরনো রীতি। সেই ভিডিওকে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিষয়টি নজরে আসার পর পুলিশ কড়া পদক্ষেপ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, দুই দেশের মধ্যে পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন এমন বিভ্রান্তিকর পোস্ট করা অত্যন্ত অনুচিত। এটি ইচ্ছাকৃত বা না জেনে করা হয়ে থাকলেও তার সমর্থনযোগ্য নয়। এই ঘটনার পর বিভ্রান্তি ছড়ানো রুখতে প্রশাসন সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে। আকাশ পরিষ্কার হতেই রাজ্যে পারদ কিছুটা কমেছে, তবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের জন্য আরও বেশ কিছু অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, তবে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাথর প্রতিমার দক্ষিণ দুর্গাপুরে তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপের জেরে তালা লাগিয়ে দিলেন গ্রাহকরা। 1 সপ্তাহ ধরে তালাবন্ধ সমবায় সমিতির অফিস। প্রাথমিকভাবে প্রায় 6 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় কয়েক হাজার গ্রাহকের। আতান্তরে পড়েছেন কয়েক হাজার গরিব কৃষক ও দিনমজুর পরিবার। ক্ষোভে ফুঁসছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ও সাধারণ গ্রাহকরা। গ্রাহকদের চাপে সমবায় সমিতির সম্পাদক ধোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই গ্রেফতার সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপাট। ধৃত স্বপন কপাটকে গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে প্রতারিতদের দাবি, এক স্বপন কপাট নন, এই দুর্নীতিতে সমিতির সব সদস্যই অভিযুক্ত। প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্ত করা হোক। দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড।
রাজ্য সমবায়ের অধীন এই সংস্থাটি। মূলত কৃষি ঋণ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দিয়ে থাকে এই সমবায়টি। গত 2017 সালে শেষবার নির্বাচনে তৃণমূল সমর্থকরা ক্ষমতা পায় সমবায় পরিচালনার 6 জনের কমিটি তৈরি হয়। অভিযোগ, এরপর থেকে ধাপে ধাপে আর্থিক দুর্নীতি শুরু হয়। মাস 6 আগে অডিট করার সময় বিষয়টি প্রকাশ্যে চলে আসে। তছরূপ করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর আমানত, সাধারণ গ্রাহকদের আমানত ও ধান কেনা নিয়ে দুর্নীতি সামনে এসেছে, যদিও সমিতির তরফ থেকে কারোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করিমপুরে আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ, বিডিওর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক। নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লকের রহমতপুর পুঁটিমারি গ্রামে আবাস যোজনার নতুন তালিকা নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ, বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও অনেক যোগ্য প্রাপকের নাম তালিকার অন্তর্ভুক্ত হয়নি। এই নিয়ে বুধবার ব্লক কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, পুরনো তালিকায় নাম থাকলেও নতুন তালিকা থেকে অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে। তাদের বাড়ির পরিস্থিতি সরজমিনে দেখে প্রকৃত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন মতিরুল মণ্ডল, মন্টু শেখ সহ অনেকেই। তারা প্রশ্ন তোলেন, এত সাবধানতার সঙ্গে সমীক্ষা চালানো সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল? খবর পেয়ে ঘটনাস্থলে আসেন করিমপুর 2 নম্বর ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের ক্ষোভের কথা শোনার পর তিনি আশ্বাস দেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এরপর তিনি লিখিত অভিযোগের ভিত্তিতে এলাকার বেশ কিছু বাড়ি পরিদর্শন করেন। রহমতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা মণ্ডল জানান, তালিকা নিয়ে গ্রামের মানুষদের ক্ষোভ বাড়ছিল। বিডিও সাহেব এসে পরিস্থিতি শান্ত করেন। বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, কিছু মানুষ তাদের নাম বাদ পড়েছে বলেই দাবি করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু বাড়ি পরিদর্শন করেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হুগলিতে তৃণমূলের উপর হামলার ঘটনায় কবীর শঙ্কর বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 4 বছর পর সেই ঘটনার তদন্তভার হাতে পেল সিবিআই, অর্থাৎ বাংলার আরও একটি মামলা গেল সিবিআই এর হাতে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোস। তবে তার আরও একাধিক পরিচয় রয়েছে। তিনি পেশায় আইনজীবী, বিজেপির সক্রিয় কর্মী। কবীর গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 2020 সালে হুগলিতে তৃণমূলের উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল কবীর শঙ্করের। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 4 বছর পর সুপ্রিম নির্দেশে এবার সেই মামলার তদন্তভার পেল সিবিআই। উল্লেখ্য, ভোটের আগে কবীর শঙ্করের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব চরমে উঠেছিল। দুজনেই একে অপরকে ধারালো ভাষায় আক্রমণ করেছে। কবীর ও কল্যাণ দুজনেরই দাবি ছিল ব্যাপক মার্জিনে জিতবেন। তবে শেষ হাসি হেসেছেন কল্যাণী। এবার সিবিআই তদন্তভার হাতে পাওয়ায় বিপাকে পড়লেন কল্যাণ। তবে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু এক তরুণী পর্যটকের। মৃতের নাম অঙ্কিতা ঘোষ। সাউথ দমদমের বাসিন্দা অঙ্কিতা ঘোষের বয়স 28 বছর। বন্ধু বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে আচমকাই অসুস্থ বোধ করেন। রাতেই সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। অবনতি হওয়ায় দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে, অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিংয়ে একটি হোমস্টেতে। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন, কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তারপর যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু ঘটেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। মা কাজে ব্যস্ত, বাড়ির মধ্যে নিজের মনে খেলা করছিল একরত্তিটা। কিন্তু কে জানতো সামনেই তার জন্য অপেক্ষা করছে বড় বিপদ। মুখ ফুঁড়ে ঢুকে গেল লোহার রড। দৃশ্য দেখে ততক্ষণে জ্ঞান হারানোর পথে মা। মেঝেতে পড়ে ছটফট করছে মেয়ে মৌমিতা দাস। চিৎকার আর কান্নার আওয়াজ শুনে ততক্ষণে ছুটে এসেছেন পরিবারের অন্য সদস্যরা। তড়িঘড়ি মৌমিতাকে নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন। বছর 3 ছোট্ট মৌমিতার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার 12 উত্তর হিংলি গ্রামে।
মঙ্গলবার দুপুরে বাড়িতে নিজের মনে খেলা করছিল এক রত্তিটা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ঘরে যখন মৌমিতার মা রান্নার কাজে ব্যস্ত, তখন আলমারির নিচে থাকা লোহার রড নিয়ে দৌড় দেয় এক রত্তিটা। আচমকা মুখ থুবড়ে পড়ে যায়। তখনই মুখের ভিতর গলার ঠিক উপরে ভয়ঙ্করভাবে গেঁথে যায় লোহার রডটি। দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় মায়ের। চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। সঙ্গে সঙ্গে মৌমিতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তড়িঘড়ি গঠিত হয়ে যায় মেডিকেল টিম। এদিন দুপুরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দে ও ইএনটি বিভাগের সার্জন তিতাস করের তত্ত্বাবধানে হয় অস্ত্রোপচার। তা সফল হয় শেষ পর্যন্ত। তাতেই মুখে হাসি ফুটেছে মা কল্পনা ও বাবা দীপক দাসের মুখে। অন্যদিকে চিকিৎসক শিবশঙ্কর দে বলেন, খুব সাবধানে অপারেশন করতে হয়েছে, এমনই সফল হয়েছে। আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যেই শিশুটি সুস্থ হয়ে উঠবে। উপাচার্য অসুস্থ হতেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান রাজবংশী শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা। উপাচার্যকে হেনস্থার অভিযোগ তুলে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান রাজবংশীরা। তাদের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় রাজবংশী নেতৃত্ব। তাদের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিকিৎসক দীপক কুমার রায়কে বিভিন্নভাবে হেনস্থা করেছে তৃণমূল নেতারা। এর পেছনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সরাসরি মদতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে সরব হন রাজবংশী শিক্ষক সংগঠনের নেতৃত্ব। তাদের আরও বক্তব্য, রাজবংশী সমাজের প্রতিনিধি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়কে শাসক নেতাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। সারা দিন রাত ধরে তাকে ঘেরাও করে রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন। শাসক দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে তাদের দাবি, এভাবে রাজবংশীদের ওপর হেনস্থা ও আক্রমণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। খবর শেষ হলো।